আচ্ছা, আজকে আমরা দেখবো যে রিসেন্টলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুবই ম্যানুয়াল ইস্যু হচ্ছে। একই সাথে হোস্টিং থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে শুরু করে খুবই ম্যানুয়াল অ্যাটাক হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? ফর এক্সাম্পল, আমরা এখন লগ ইন আছি আমাদের হোস্টিংগার যে হোস্টিং এ। এখানে আমাদের অনেকগুলো ডোমেন আছে, এই যে webhouse.com, pubito.me, marcoricon.com। তো এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি। webhouse.com এ যদি আমরা যাই, হ্যাঁ, এখানে এখানে দেখা যাচ্ছে র্যান্ডমলি কয়েকদিন পর পর অটোমেটিক পোস্ট ক্রিয়েট হচ্ছে, যেগুলো আমরা ক্রিয়েট করি নাই। বাট তারপরও বিভিন্ন ক্যাসিনো টাইপ বা বিভিন্ন ম্যানুয়াল ইস্যু, হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি অটোমেটিক পোস্ট ক্রিয়েট হচ্ছে এবং একই সাথে ইউজারও ক্রিয়েট হচ্ছে। আমরা বারবার রিমুভ করা সত্ত্বেও বারবার দেখা যাচ্ছে এট এ টাইম ইউজার ক্রিয়েট হচ্ছে। অলরেডি এখান থেকে আমাদের ইউজারও রিমুভ করা হয়েছে, বাট কিছুদিন পর পর আবার ইউজার ক্রিয়েট হচ্ছে। তো এটা আসলে মেইনলি বিভিন্ন ব্যাকডোর থেকে আসে। বিভিন্ন হোস্টিং এর মধ্যে বিভিন্ন ব্যাকডোর ক্রিয়েট করে, যারা এই যে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট বা বিভিন্ন ভাবে পুশ করে বিভিন্ন অটোমেটিক র্যান্ডম সফটওয়্যারের মাধ্যমে, তারা একটা ব্যাকডোর ক্রিয়েট করে ওই ব্যাকডোর থেকে তারা এই যে ম্যালওয়্যার গুলো পুশ করে বা পোস্ট গুলো অটোমেটিক জেনারেট করে। সো আজকে আমরা দেখবো যে কিভাবে এই যে ব্যাকডোরটা আমরা দেখতে পারি, কিভাবে ব্যাকডোর চেক করতে পারি এবং ব্যাকডোর রিমুভ করে টোটাল একটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে সিকিউর রাখতে পারি, এটা আমরা একটা পুরো প্রসেস আমরা শুরু থেকে দেখবো। এবং একই সাথে আমাদের এই যে কারণে আমাদের এই যে পোস্ট গুলো হচ্ছে, এটা আলটিমেটলি কোথায় আমাদের ইফেক্ট ফেলছে। যদি আমরা এখান থেকে আমাদের সার্চে যাই, সার্চে গেলে আমরা দেখতে পাবো যে আমার ডোমেনের সাথে সাথে এই যে র্যান্ডম যে পোস্ট গুলা ক্যাসিনো টাইপ গুগলে অটোমেটিক চলে আসতেছে। তো যার কারণে যারা হচ্ছে যারা এই যে কাজগুলো করে বা অটোমেটিক, তাদের মেন টার্গেটই থাকে যে তাদের এই গুগলে র্যাঙ্ক করার বা এরকম সামথিং কিছু। তো এই যে দেখেন আমাদের webhouse.com এর টোটাল যতগুলো পেজ আছে এখানে সবগুলা গুগল ইন্ডেক্স করছে। হ্যাঁ, তো এগুলো মেইনলি হচ্ছে এসইও স্প্যাম। তো এগুলো আমরা কিভাবে সার্চ কনসোল থেকে রিমুভ করতে পারি এবং এট এ টাইম আমরা কিভাবে আমাদের হোস্টিং কার্ডটাও ক্লিন রাখতে পারি এবং আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা ক্লিন রাখতে পারি, একটা টোটাল প্রসেস আমরা শুরু থেকে দেখবো। ঠিক আছে, এটা আমাদের রিপন এখন দেখাবে। মার্কো, তুমি প্রসেসটা শুরু করো তাহলে। আচ্ছা, তাহলে মেইন প্রবলেম হচ্ছে আমাদের এখানে আমাদের আসলে এখানে বারবার ইউজার ক্রিয়েট হচ্ছে, যেটা আসলে ওভারভিউ আমরা দেখছি শুনছি আসলে। তো এইখানে মেইনলি পুরো বেশ কিছু জিনিস আমাদের চেক করতে হয় যে আসলে ওয়েবসাইটে এই জিনিসগুলো ব্যাকডোরটা আসলে কোথায় ক্রিয়েট করা। আর ম্যাক্সিমাম টাইমে এটা আসলে ওয়ার্ডপ্রেসের ফাইল ম্যানেজারে বা ব্যাকএন্ডে করা থাকে, যেটা ফ্রন্ট এন্ড থেকে আসলে দেখা যায় না, এবং এইখান থেকে ইউজার আমরা ডিলিট করলে এটা আবার অটোমেটিক্যালি ক্রিয়েট হতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের মেইনলি হোস্টিং সার্ভারে যেতে হবে। সার্ভারে যাওয়ার পর আমাদের এই যে ডোমেনটা webhouse.com, এই ডোমেনের আন্ডারে আমাদের ফাইল ম্যানেজারে অ্যাক্সেস করতে হবে আসলে এখান থেকে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে তারপরে এই যে এখানে ফাইল ম্যানেজার যে অপশনটা আছে, এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। দেন এখান থেকে যে এখানে জাস্ট তিনটা ফাইল থাকে প্রথমে, একটা ট্রাশ, একটা হচ্ছে ডু নট পাবলিশ, এটা জাস্ট ডিফল্টে, আর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। নর্মালি আমাদের ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো এর ভিতরেই থাকে এইখানে। তো এইখানে আসলে যে ফাইলগুলো আছে এগুলো ওয়ার্ডপ্রেসেরই ফাইল, এবং এইখানেও কোথাও হয়তো ব্যাকডোর ইনজেক্ট করা থাকতে পারে। আদারওয়াইজ এর ভিতরে যে ফাইলগুলো আছে এখানে কোনো জায়গায় ইনজেক্ট করা থাকতে পারে। সো বেশ কিছু জিনিস চেক করার পরে এবং আমাদের এখানে আসলে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো রিপ্লেস করার পরে আমরা যেটা দেখতে পাইছি যে এখানে আসলে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে তিনটা ফাইল আসলে আমাদের ম্যান্ডেটরি, যে তিনটা হচ্ছে প্লাগইনস, একটা হচ্ছে থিমস, আর একটা হচ্ছে আপলোড। এই তিনটা বাদে আসলে যতগুলো ফাইল থাকবে এগুলো আসলে আমাদের মানে ফেলাই দেওয়াই বেটার, কারণ এগুলো আসলে কোনো দরকার নাই এখানে আমাদের। সেই তিনটা ফাইল হচ্ছে ম্যান্ডেটরি ওয়ার্ডপ্রেসের। এবং এইখানে যেখানে আসলে সে ব্যাকডোরটা ইনজেক্ট করছে সেটা আমি মানে ফাইলগুলো সব চেক করার পরে ম্যানুয়ালি দেখতে পাইছি, যেটা সেটা হচ্ছে প্লাগইনস এর ভিতরে। লাস্টে যদি আমরা এখানে দেখতে পাই যে এখানে নর্মালি প্লাগইনস এর ভিতরে আমাদের দুইটা ফাইল থাকে। এখন এটা আমি বুঝবো কিভাবে? আমাদের wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড থেকে, এইখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার পরে ওয়ার্ডপ্রেসের যে মেন ফাইলটা
এখান থেকে যদি আমি যাই, ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করব, এবং ডাউনলোড করার পরে আমাদের সামনে এই যে এরকম একটা ফাইল আসবে ওয়ার্ডপ্রেসের, যেটা হচ্ছে এখানে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, যে ওয়ার্ডপ্রেস 7.0.2। এবং এর ভিতরে যদি আমি যাই, এই যে WP কন্টেন্ট, তারপরে তিনটা অপশন থাকে, যে একটা হচ্ছে প্লাগইনস, একটা থিমস, আর একটা index.php। তো আমি যদি প্লাগইনস এর ভিতরে যাই, এর ভিতরে একটা অপশন থাকে শুধুমাত্র index.php। এটা আসলে হ্যালো পিএসপিটা আমাদের লাগে না, সো index.php। এখন এইখানে সাসপিশিয়াস যেটা মনে হয়েছে আমার কাছে, যে এখানে index.php এবং এর সাথে যে ইন্ডেক্স -session.php, যেটা আসলে 2 মাস আগে ক্রিয়েট হয়েছে আমাদের এখানে, 2 মাস আগে, এবং তখন থেকে আসলে আমাদের ওয়েবসাইটে এসব সাসপিশিয়াস কাহিনী হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, ইউজার ক্রিয়েট হচ্ছে। দেন আসলে এই ফাইলটা চেক করলাম আমি ম্যানুয়ালি চেক করার পরে এখানে কিছু কোড আছে, যে কোডগুলো আসলে যেরকম এই যে এখানে অথর, ইউজার, অ্যাডমিন দেওয়া, একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড জেনারেট করা, এবং এই পুরো কোডটাই হচ্ছে আসলে প্রায় অলমোস্ট 5,000 ওয়ার্ডের বেশি। এই যে এখানে অলমোস্ট প্রায় 5,000 ওয়ার্ড। এবং দেখলেই মনে হচ্ছে যে সাসপিসিয়াস কিছু কোড বা এখানে সামথিং কিছু। এক্স্যাক্টলি। সো এইখানে এই যে কোডগুলো যখন ইনস্টল করার পরে এবং এইটাকে আসলে এআইতে দেওয়ার পরে যেটা দেখছি, এটা আসলে একটা ব্যাকডোর কোড, যেটার কারণে আসলে আমাদের ওয়েবসাইটে এই ইফেক্ট গুলো করতেছে বা পড়তেছে, পোস্ট করতেছে হতো। আচ্ছা, এবং আমরা যদি index.php তে যাই, এর ভিতরে জাস্ট 2 লাইনই লেখা থাকে, এটা হচ্ছে সাইলেন্স ইজ গোল্ড আর /php, জাস্ট এইটুকুই। এবং এটা হচ্ছে মেন ফাইল আমাদের। আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলেও যাই, এখানেও সেম জিনিস থাকার কথা আর কি। আমরা যদি এটাকে সাবলাইম টেক্সটে ওপেন করি, এই যে এখানে জাস্ট এই 2 লাইনই কোড থাকবে, এবং এটা হচ্ছে অরিজিনাল ফাইল। বাট হোস্টিঙ্গারের মধ্যে যে 2টা ফাইল, যেটা হচ্ছে একটা আমাদের সেম নামেই করছে, যাতে আসলে এটা সহজে ধরা যায় না। এবং নর্মালি আমি যদি সেম ভাবে আবার থিমের ভিতরে চেক করি, বাট থিমের ভিতরে আসলে এরকম কিছু নাই, শুধু একটাই ফাইল। আর নর্মালি আসলে এই জিনিসটা ইনজেক্ট করা হয় WP কন্টেন্টের ভিতরে, আর দ্বিতীয়ত আরেক জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে আপলোডস এর ভিতরে। সো আপলোডস এর ভিতরে আমাদের শালগুলা বাদে আর যত ফোল্ডার থাকবে, আসলে সবগুলো আমরা কোনো কিছু না ভেবেই আসলে ডিলিট করে দেওয়া উচিত। এবং এখানে যে index.html, এটাও আসলে আমাদের দরকার নেই, যে এইখানেও হচ্ছে ইনজেক্ট করা দাদা, এই যে আপনার কোড, সেইখান থেকেও কিছু কোড পাচ্ছে আর কি। হ্যাঁ, মেইনলি আমরা এখানে কোড দেখলে কিন্তু বুঝতে পারছি এটা আসলে কোনো জেনারেল কোনো কোড না। হ্যাঁ, কোডটা চাইনিজ কোরিয়ান ভাষায় দেখেন কোড। সো মেইনলি সাসপিসিয়াস যে ফাইলের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে কোড দেখলে আমরা আন্দাজ করতে পারবো যে আসলে এটা জেনারেল কোড না, এভাবে আমরা বুঝতে পারি। এক্স্যাক্টলি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আপলোডস এর ভিতরে শুধুমাত্র শাল বাদে আর যা আছে, শুধু শালগুলো আমরা রাখবো, এছাড়া বাকি যা আছে সবগুলো আমাদের ফেলাই দিতে হবে। আসলে এখানে আমাদের মানে একটাও দরকার নাই আপলোডস এর ভিতরে, কারণ এগুলো আসলে আমাদের এখানে শুধু ইমেজই আপলোড হয়, এবং এইটা আসলে জেপিজি বা পিএনজি বা আদার যেসব ফরম্যাট আছে, এইসব ফরম্যাটে ইমেজ গুলো শুধুমাত্র এখানে আপলোড হয়। এবং এর বাইরে যেগুলো থাকবে, ওই ফাইলগুলো একটু ম্যানুয়ালি চেক করতে হবে, তার মধ্যে যদি কিছু সাসপিশিয়াস মনে হয়, তাহলে সেগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে আর কি। তো এগুলো জাস্ট আমি ডিলিট করে ট্রাশে রেখে দিলাম। আমার কাছে শুধু ইমেজগুলো আছে এখন। আর প্লাগইনস এর ভিতরে গিয়ে আমি যে এই যে ফাইলটা আছে, এটাও রিমুভ করে দেবো এখান থেকে। আচ্ছা, ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটাও 2 মান্থ এগো। আর আরেকটা ওয়েবসাইটেও আমি যাই দাদা, তাহলে আরেকটা ওয়েবসাইটও দেখায় না, দুইটাই? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, সো pavitra.me, এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের আরেকটা। সো এইখানে যদি যাই, এখান থেকে ফাইল ম্যানেজারে যদি যাই, public_html WP কন্টেন্ট, আমি প্রথমে আপলোডস এর মধ্যে যাই, আপলোডস এর মধ্যে কোনো সাসপিশিয়াস কিছু আছে কিনা, সেম এক্স্যাক্টলি index.html। আর এর ভিতরেও এই যে সেম টাইপ অফ কোড, যেটা আসলে গুগলে আমরা সার্চ করলে দেখতে পাচ্ছি যে এই টাইপের কিছু ইন্ডেক্স হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে আমাদের WP কন্টেন্টের ভিতরে, প্লাগইনস এর ভিতরে ইনজেক্ট করছে, এখানে নাই। ওকে, থিমস এর ভিতরে চেক করি, থিমস এর ভিতরেও নাই। প্লাগইনস এর ভিতরে index.php, এই ফাইলটা ঠিক আছে। ওকে, ব্লকস,
এইখানে 1 2 3 একটা php একটা পেয়েছিলাম, বাট এটা আসলে কোনো আচ্ছা, প্রবলেম। মেইনলি আরেকটা বিষয় একটু মেনশন করি রিপন, সেটা হচ্ছে এটা চেক করার আগে আমরা কিভাবে বুঝতে পারি যে এই ফাইলগুলো আমাদের আসলে এটা কি আমাদের আসলে ওয়ার্ডপ্রেস এর কোড ফাইল নাকি এটা হচ্ছে আমাদের জেনারেটেড ফাইল। তো তার জন্য মার্কো যেটা অলরেডি মেনশন করছে যে আমরা wordpress.org থেকে একদম অফিসিয়াল লেটেস্ট ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা ডাউনলোড করব, এবং এইখানে দেখেন আমাদের যে 19টা কি 19টা ফাইল থাকবে, ইনক্লুডিং ডাব্লিউপি কন্টেন্ট, অ্যাডমিন ইনক্লুডস ফোল্ডার সহ। সো এইগুলো আমরা জাস্ট ডাব্লিউপি কন্টেন্ট, ওইখানে ডাব্লিউপি কন্টেন্টটা রেখে বাদ বাকি ফাইলগুলো আমরা রিপ্লেসও করে দিতে পারি, বা যদি রিপ্লেস না করি আমরা জাস্ট দুইটার সাথে কম্পেয়ার করে দেখতে পারি যে এক্সট্রা কোন ফাইল আছে কিনা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। যদি এক্সট্রা ফাইল থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফাইলটা আমাদের ওয়ার্ডপ্রেস এর কোর ফাইল না, এবং ওই এক্সট্রা ফাইলটা যদি আমরা এডিটে যাই বা সাসপিসিয়াস কোড থাকলে তো আমরা বুঝতেই পারবো যারা কোড নিয়ে কাজ করেন। তো এভাবেও আমরা বুঝতে পারি যে আসলে এক্সট্রা কি কি ফাইল জেনারেট হয়েছে আমাদের ড্যাশবোর্ডে। ওকে, তাহলে এইখান থেকে আমাদের এবার যেটা করতে হবে, এখান থেকে ডাব্লিউবি কোডস এর ভিতরে গিয়ে হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমাদের যে ফাইলগুলো লাগবে শুধু সেগুলো রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দাও। আচ্ছা ওকে, আগেগুলো ডিলিট করে দাও। এখানে আমাদের থিমস, প্লাগইন এন্ড আপলোডস এই তিনটা ফাইল লাগবে, বাকিগুলো সব আসলে একটাও দরকার নাই। এখানে নরমালি আমরা যদি এখান থেকেও যাই ডাব্লিউপি কন্টেন্টে দেখবো তিনটা ফাইল, থিমস, প্লাগইন এন্ড আপলোড, তো আমাদের যার ভিতরে আসলে সব ইমেজগুলো আসলে আপলোড হয়। ওইটা যখন আমরা ড্যাশবোর্ড থেকে আপলোড করি, লাইব্রেরিতে যেগুলো আপলোড হয় ওইগুলো আপলোডস ফোল্ডারে এসে জমা হয়। এক্স্যাক্টলি, তাহলে এটা আমরা রেখে বাকিগুলো সবই এখান থেকে চালাই দিব। আসলে এগুলো আমাদের যখন দরকার। আমরা ক্রাশে রাখি, মানে পার্মানেন্ট ডিলিট না করি, যখন আমরা ফাইনালি সাইট যখন দেখবো যে সেভ রান করছে তখন আমরা ট্র্যাশ থেকে রিমুভ করে দিব ফর সেফটি। ওকে, Okay. এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, দেন আমাদের কাছে তিনটা ফাইল। এখন প্লাগইনস এর ভিতরে যদি যাই, index.php লাস্টে, এটা ঠিক আছে। আমরা যদি থিমস এর ভিতরে যাই, index.php, HTML থিমস এর ভিতরে যাই, এখানে মেইনলি সাসপেশিয়াস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপলোডের ভিতরে লাস্টে এই যে index.html যেটা, এটা আর কি। কারণ এখানে যে কিছু কোড আছে যেগুলো আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে না, এবং সেম জিনিসটা আসলে আমাদের ওই ফাইলেও ছিল, এই যে এই ফাইলেও ছিল এখানে, যেটা আচ্ছা, আমাদের জাস্ট কোড ফাইলটা একটু মিলাও যে আমাদের আপলোডের মধ্যে index.html দরকার আছে কিনা। যদি না থাকে আমরা পুরোটা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এইখানেও আমাদের ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে পাবলিক আন্ডারস্কোর আচ্ছা পারমিশন অ্যাক্সেস দিলে, তো এটা হচ্ছে আমাদের কিসের ভিতরে, আপলোডস এর ভিতরে index.html। তাহলে এখান থেকে যদি আমি আবার ওয়েবিয়ালসে যাই, ওয়েবিয়ালস থেকে আমি যদি ফাইল ম্যানেজারে যাই, পাবলিক আন্ডারস্কোর html, দেন এইখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে আপলোডস এর বিষয়ে আসলে এখানে কোনো index.html ফাইল নাই, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা index.html ফাইল তৈরি হয়েছে। এবং আপলোডস এর ভিতরে নরমালি আমাদের সালের যে ফোল্ডার গুলো, শুধুমাত্র এইগুলো থাকাটাই হচ্ছে আসলে ম্যান্ডেটরি। আদারওয়াইজ এর বাইরে যেসব ফোল্ডার গুলো থাকবে এগুলো আসলে আমাদের না রাখাই ভালো, কারণ এগুলো আসলে আমাদের এর ভিতরে, এই যে এর ভিতরে আসলে আমাদের দরকারি কিছু নাই। এই যে কোড গুলো সবই। আচ্ছা, বাদ বাকি ফোল্ডার গুলো আমরা রিমুভ করে আমরা মেন ব্যাকডোর দিয়ে মাধ্যমে আমাদের যে ব্যাকএন্ডে অটোমেটিক কোড জেনারেট হচ্ছে বা ইউজার ক্রিয়েট হচ্ছে ওইখানে চলে যায়। আচ্ছা ওকে, সো এটাকে আমরা ডিলিট করে দিলাম। সেম ভাবে এইখানে আমাদের শুধুমাত্র আমরা আমাদের সালের ফোল্ডার গুলো রেখে দেবো, বাকি যেগুলো আছে যে এইগুলো index.html সহ পুরোটাই হচ্ছে এখান থেকে আমরা ডিলিট করে ফেলবো আপলোডস এর ভিতরে।
ডিলেট উপরে। এগুলো আচ্ছা, সবই আমাদের সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম আমাদের ওয়ার্ডপ্রেসের কোর ফাইল ম্যানেজমেন্ট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের কোর ফাইল যখন শুরুতে থাকে তখন 19 থেকে 20টা ফাইল এবং ফোল্ডারের মতো থাকে। আস্তে আস্তে এই ফাইলগুলো অনেক সময় বাড়তে থাকে, অটোমেটিক জেনারেট হয়। আবার মাঝে মাঝে বিভিন্ন যে স্ক্রিপ্টেড বা বিভিন্ন স্ক্যামারের মাধ্যমেও কোড জেনারেট হইতে পারে, ফাইল আসতে পারে। তো এই ফাইলগুলো আমরা জাস্ট মেন যে লেটেস্ট ওয়ার্ডপ্রেস ফাইলের সাথে জাস্ট কম্পেয়ার করে আমরা এতক্ষণ অ্যাডজাস্ট করলাম। এখন আমরা মেইন ব্যাকডোরে চলে যাব, যে ব্যাকডোরের মাধ্যমে আমাদের ব্যাকএন্ডে অটোমেটিক ইউজার ক্রিয়েট হচ্ছে, আমাদের ড্যাশবোর্ড দিয়ে অটোমেটিক পোস্ট ক্রিয়েট হচ্ছে এবং আমাদের সেগুলো গুগলে শো করতেছে। সো এইটা কিভাবে আমরা ফাইন্ড আউট করবো এবং ফিক্স করবো এটা দেখবো। ওকে, আচ্ছা ওকে। সো নেক্সট আমাদের সেটা হচ্ছে আমাদের ব্যাকডোর কোডটা রিমুভ করতে হবে। তো ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা যে কোডটা আসলে রিমুভ করব সেটা হচ্ছে public underscore html দেন wp content প্লাগইনস এর ভিতরে আমরা যে কোডটা দেখতে পেয়েছিলাম এটা যে index.session index/session আর কি। সেটা হচ্ছে আমাদের মেইন সেই ব্যাকডোর ফাইল। আমি জাস্ট এটাকে ওকে। সো এটা যদি আমি এখন ওপেন করি তাহলে এর ভিতরে আসলে সেই সাসপিশিয়াস কিছু কোড যেটা আসলে আমাদের এই বারবার ইউজার জেনারেট করতেছে এবং আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে আর কি। এটা অলমোস্ট 5000 লাইনের একটা কোড। তো এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে এখান থেকে। ডিলেট। ওকে, নাও এখন আমাদের সামনে এগুলো আছে মোটামুটি। আমরা যদি এখন ওয়েবসাইটটা রিলোড দিই আসলে কোনো চেঞ্জেস হবে না, কারণ এটা আসলে ব্যাকএন্ডে একটা কোড ইনজেক্ট করা ছিল যেটার ফাইলটা আমরা অলরেডি রিমুভ করে ফেলছি। এখন আচ্ছা, এটা বোঝার জন্য, এটা তো আমরা ব্যাকএন্ডে এটা ফ্রন্ট এন্ডে বুঝতে পারলাম না যে আসলে আমাদের এটা রিমুভ করে সেভ হয়েছে কিনা। তো এইটা আমাদের অন্যান্য ওয়েবসাইটে যেগুলো আছে, যে ব্যাকএন্ডে যে ফাইলগুলো আছে, এই যে সেম ফাইল যদি ক্রিয়েট হয়ে থাকে এবং ওইটা যদি আমরা রিমুভ করি, আমাদের ওইটা ফ্রন্ট এন্ডে কোনো ইফেক্ট ফেলতেছে কিনা, আমরা লাইভ এরকম দেখার কোনো সুযোগ আছে কিনা একটু দেখাও। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমাদের আসলে ওয়ার্ডফ্রেন্স ইনস্টল করতে হবে। ওয়ার্ডফ্রেন্স ইনস্টল করে দেখতে হবে যে আসলে আমাদের ওয়েবসাইটে আর কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি কিনা। এখন আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পুরোটাই সার্চ কনসোলে অ্যাড করতে হবে। দেন অ্যাড করে ওইখান থেকে দেখতে হবে যে আসলে আমাদের কতগুলো পেজ অলরেডি আমাদের ইন্ডেক্স হয়েছে এবং সেই পেজগুলো আমাদের রিমুভ করার চেষ্টা করতে হবে যাতে এগুলো গুগলের নেক্সট টাইম ইন্ডেক্স না হয়। এবং গুগলকে আসলে এটা বলে দিতে হবে যে আমরা অলরেডি আমাদের ভাইরাস বা আমাদের যে ব্যাকডোর কোড ছিল এটা রিমুভ করে ফেলছি। এখন তুমি আমাদের এই পেজগুলো আসলে রিমুভ করে ফেলো বা ডিলিট করে ফেলো যেগুলো আসতেছে এখানে। আচ্ছা, তো এখানে আমরা কিভাবে শিওর হইলাম যে ওইটাই আসলে আমাদের ব্যাকডোর কোড? আমাদের অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেম প্রসেসে ওইটার মধ্যে গিয়েও আমরা একটু দেখি। তাহলে এখান থেকে যদি নেক্সট যেটা আমার ওয়েবসাইটে ছিল, আমার ওয়েবসাইটটা অলরেডি রিমুভ করছি। আমারটাই যাও, হ্যাঁ আচ্ছা, আপনারটাই। ওইটাই যে আমাদের ব্যাকডোর আসতেছে ওখান থেকে, ওইটা আমরা কিভাবে শিওর হইলাম? আচ্ছা, এখানে মেইনলি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে পুরো কোডটাকে আমি ক্লডে দেওয়ার চেষ্টা করছিলাম। যে ক্লডে দিয়ে এখানে আসলে এটা দিয়ে So, ওইটা একটু আমরা দেখি, মানে ক্লডের আউটপুটটা একটু দেখি। ক্লড আমাদের কি বলছে যে এটা আসলে ব্যাকডোর কোড কিনা। আমরা একটু এআই এর মাধ্যমে একটু জাস্টিফাই করি। ওকে, তাহলে আমরা এখন কারণ অনেকে যখন আমাদের ভিডিওটা দেখবে তাদের হয়তো অন্য। আচ্ছা ওকে, তাহলে আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আসলে আমাদের মেইন ম্যান্ডেটরি ফাইল হচ্ছে তিনটা, যেটা হচ্ছে প্লাগইনস, থিমস আর একটা হচ্ছে আপলোড। তো এই তিনটা ফাইল বাদে আমাদের যতগুলো ফাইল আছে এই ফাইলগুলো আমাদের রিমুভ করতে হবে। এগুলো যতবার জেনারেট হবে আমাদের আসলে রাখার দরকার নেই, কারণ এখানে আসলে আমাদের কিছু প্রয়োজনীয় কিছু নাই। আমাদের দরকার তিনটা, প্লাগইনস, থিমস আর হচ্ছে আপলোডস। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে তিনটা বাদ দিলাম, দিয়ে বাকিগুলো সব ডিলিট করে দিলাম এখান থেকে। ডিলেট। আচ্ছা, এখানে তিনটা ফাইল থাকবে,
থিমস এর ভিতরে আমাদের ওই যে ফাইলটা ছিল সাসপিশিয়াস, সেটা আমরা ডিলিট করে দিছি। আপলোডস এর ভিতরে যদি এরকম কিছু দেখি তাহলে সেটাও ডিলিট করে দিতে হবে। আপলোডস এর ভিতরে শুধুমাত্র আমাদের সালের যে ফাইলগুলা এইগুলো থাকবে, এবং এর বাইরে যেগুলো থাকবে এগুলো সব ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের এখন দরকার নাই। কারণ এগুলো আমাদের আসলে ম্যান্ডেটরি না। এইগুলো যাই থাকে আসলে এর ভিতরে ভাইরাস ভাইরাস ইনজেক্ট করার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। তো এটাকে আমরা জাস্ট এবার ডিলিট করে দেবো। জাস্ট আমাদের এখানে সালের ছবিগুলো থাকবে না, এখানে আমাদের ইমেজগুলা থাকবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের গুগলে অলরেডি যে পেজগুলা ইন্ডেক্স হয়ে গেছে সেটা দেখার জন্য আমাদের যে কোনো একটা ইনকগনিটো উইন্ডোতে যাব, আমরা গিয়ে সাইট লিখবো, লেখার পরে ক্লোন দিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএল লিখি তাহলে আমরা দেখতে পাবো আসলে আমাদের গুগলে আমাদের এই ওয়েবসাইটের নামে কতগুলা পেজ আসলে ইন্ডেক্স হয়েছে এই পর্যন্ত। আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে নিচে দেখবো যে এখানে বেশ কিছু পেজ আমাদের অলরেডি ইনজেক্ট হয়েছে, যেগুলো অলরেডি আমরা ডিলিট করছি, বাট সার্চে এখনো দেখাচ্ছে এই পেজগুলা। তো এইগুলো আসলে আমরা কিভাবে গুগল সার্চ কনসোল থেকে এই ইন্ডেক্সিং থেকে সরাইতে পারি, তো সেটা এখন আমরা দেখবো কিভাবে। এবং এখানে আমাদের খুব ভালো করে নোটিস করতে হবে যে আসলে আমাদের ডোমেন গুলা কি, যেরকম এখানে academy.webs, মানে কি এটা আমাদের একটা সাব ডোমেন, এবং মেইন ডোমেন কোনগুলা, শুধুমাত্র এইগুলা, এবং স্টিল এইগুলো আসলে আমাদের গুগলে র্যাঙ্ক করতেছে। তো এগুলো রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, ম্যানুয়ালি যদি আমরা চাই যে গুগলকে বলতে দেন আমার এখন ভাইরাস আমি রিমুভ করে ফেলছি, বা আমার ব্যাকডোর কোড যেটা ছিল এটা রিমুভ করে ফেলছি, এখন আমাকে এই এই আসলে যেগুলো র্যাঙ্ক হয়ে আছে এগুলো তুমি ডিলিট করে দাও। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই এগুলা ওই যে সার্চ ইঞ্জিনে যেগুলো দেখাচ্ছে এগুলোকে এসইও স্প্যাম বলা হয়। হ্যাঁ, তো এসইও স্প্যাম লিখে গুগলে সার্চ দিলে আমরা মেইনলি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। এসইও স্প্যাম, ঠিক আছে রিপন, আমরা আরেকটু স্লোলি মুভ করি যাতে বুঝতে সুবিধা হয় সবার। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো যেটা আর কি দাদা বললো যে আমাদের এসইও স্প্যাম, সো এসইও স্প্যামের জন্য আসলে আমরা এইখানে এই আমাদের এই ওয়েবসাইটের আন্ডারে আমরা বিভিন্ন রকম ক্যাসিনো বা এই যে জাপানিজ টাইপের কিছু ল্যাঙ্গুয়েজের কিছু পোস্ট দেখতে পাচ্ছি আর কি। তো আসলে এইগুলো আমরা কিভাবে ম্যানুয়ালি রিমুভ করতে পারি গুগল সার্চ কনসোল থেকে এবং আমাদের এই যে সার্চ লিস্ট থেকে, এটাই দেখবো আর কি। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ওয়েবসাইটটা আগে সার্চ কনসোলে অ্যাড করতে হবে। সো আমাদের webials.com, আমি যদি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, আমি এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করব এবং আমি জাস্ট গুগলে গিয়ে লিখবো যে গুগল সার্চ কনসোল। দেন আমার যে ইমেল দিয়ে ওয়েবসাইটটা করা, আমি ইমেল দিয়ে জাস্ট গুগল সার্চ কনসোলে ঢুকবো। ঢোকার পর এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আসলে ট্র্যাক অ্যান্ড ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। তো এখানে আমরা অ্যাড এ ওয়েবসাইটের একটা অপশন দেখতে পাবো। তো এই অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। সো ইউআরএল প্রিফিক্স দিয়ে আসলে সহজে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড করা যায়। তো যার জন্য আমরা এখানে আসলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা বসাবো। বসানোর পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা চেকিং ভেরিফিকেশন হবে এবং একটা HTML একটা কোড দেবে, যে কোডটা আসলে ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা ডাউনলোড ফাইল একটা কোড দিছে আমাদেরকে, যে ফাইলটা দিছে HTML ফাইল, এটা আমরা ডাউনলোড করব। নর্মালি ডাউনলোড করার পরে এখানে ইনস্ট্রাকশন সবই বলে দিয়েছে যে এখানে আমাদের কি করতে হবে এবার এটাকে। তো এটা আমাদের যেটা করতে হবে, এই ফাইলটা আমাদের এই যে webials.com এর ব্যাকএন্ডে যাওয়া লাগবে। ব্যাকএন্ডে গিয়ে জাস্ট এই ফাইলটা আমাদের ওই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। সেটা কিভাবে করব আমি এখন দেখাচ্ছি এটা আর কি। আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ারে যাব। হোস্টিংয়ার থেকে আমাদের নর্মালি ফাইল ম্যানেজার ওপেন করব এই ওয়েবসাইটে, যেরকম এই যে webials.com এ আমি এখন আসি। এখান থেকে আমি এর ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে যেতে হবে এবং এইখানে আমাদের এই ফাইলটা পেস্ট করতে হবে, যে ফাইলটা আমরা ডাউনলোড করছি, এই যে এটা আর কি গুগলের। সো এটা কিভাবে করব, এখান থেকে জাস্ট আমাদের আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফাইলটা ধরাই দেবো যে আমাদের এই ফাইল কোনটা আসলে এটা। সো এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। দেন এই যে এখানে আপলোড হয়ে গেছে ফাইলটা অলরেডি। এখন ফাইলটা যে আমি এখানে আপলোড করছি আমার সার্ভারে রাখছি, এটা তো গুগলকে বুঝাইতে হবে। তার কারণে আমাদের কি করা লাগবে, আবার আমাদের গুগল সার্চ কনসোলে যাওয়া লাগবে। সরি, এটা সার্চ কনসোলে যাওয়া লাগবে। সার্চ কনসোলে যাওয়ার পরে এখান থেকে আমাদের ভেরিফাইতে ক্লিক করতে হবে। যদি আমাদের ফাইলটা ঠিকঠাক মতো পাই তাহলে এখানে ভেরিফাই হবে, যদি ঠিকঠাক মতো না পাই তাহলে ও আমাদের বলে দেবে এই যে ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তার মানে কি আমি আসলে ফাইলটা আমার মেইন ওয়েবসাইটের যে
যে মেন কোর ফাইল আর কি, সেখানে আমি রাখছি public_html এর ভিতরে, এবং সে আসলে ফাইলটা ডিটেক্ট করতে পারছে, এবং এটাকে আমরা এবার আমাদের ডান বা আমরা গো প্রপার্টি দিলে আমরা আসলে এখানে দেখতে পাবো যে আমাদের সার্চ কনসোলে এখন ওয়েবসাইটের কি অবস্থায় আছে আর কি। দেন এইখান থেকে আমরা ওভারঅল মানে পুরো ডিটেলসটাই দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের। সাপোজ আমি এখান থেকে যদি পেজেসে যাই, দেখতে পাবো যে কতগুলো পেজ অলরেডি আমাদের ইন্ডেক্স হয়েছে, যে 159টার মতো অলরেডি পেজ ইন্ডেক্স হয়েছে, এবং এতগুলা পেজ এখনো ইন্ডেক্স হয়নি, যেগুলো আসলে আমাদের ভাইরাস ইনজেক্টেড ছিল আর কি। তো এখন আমি যদি চাই কোনো পেজকে ম্যানুয়ালি আসলে এখান থেকে গুগলকে বলে দেবো যে এই পেজটা তুমি গুগলে ইন্ডেক্স করায়ও না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইনকগনিটো মোডে আসছি আবার, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল লিখে সার্চ করছিলাম। এইখান থেকে জাস্ট আমাদের এই যে ইউআরএল গুলো ওয়ান বাই ওয়ান কপি করতে হবে, কপি করলাম। দেন আমি এখান থেকে আবার সার্চ কনসোলে আসছি, এখান থেকে রিমুভালস নামে একটা অপশন আছে লেফট সাইডে, রিমুভালসে ক্লিক করব। রিমুভালসে ক্লিক করার পরে এখানে আমাদের এই যে নিউ রিকোয়েস্ট সাবমিটের একটা অপশন দেবে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই যে আমার একটা ব্লক ইউআরএল, আমি যে ইউআরএলটা ব্লক করতে চাচ্ছি বা যেটা আসলে আমার গুগলে আসবে না, ইন্ডেক্সে দেখাবে না, সেটা আমি আসলে এখানে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে সাবমিট রিকোয়েস্ট দিব। সাবমিট রিকোয়েস্ট দিলে কি হবে, এখানে দেখাবে যে সে আসলে এটা টেম্পোরারি রিমুভালের জন্য প্রসেসিং এ আছে। এটা আমাদের মানে 1 থেকে 24 থেকে 72 মানে 72 ঘন্টার মতো সময় লাগতে পারে এটা রিমুভ হইতে গুগল থেকে, এবং এটা 72 ঘন্টা পরে গুগল থেকে রিমুভ হয়ে যাবে, আমরা আসলে এই জিনিসটা দেখতে পাবো না। তখন গুগল বুঝতে পারবে যে না আসলে এই পেজগুলো আমাদের ভাইরাস ইনজেক্টের কারণে এটা আসলে গুগলে র্যাঙ্ক হয়ে গেছিল কোনোভাবে, এবং এটা এখন রিমুভ করা দরকার, তখন গুগল এটা নিজে থেকে রিমুভ করে দেবে এবং এই লিঙ্কগুলোকে ব্লক করে দেবে আর কি। তাহলে এখান থেকে আসলে আমাদের ট্রাফিক ট্রান্সফার হওয়া বা ট্রাফিক আসলে আমাদের ওয়েবসাইট থেকে অন্য কোথাও রিডাইরেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের মেইনলি কিভাবে আমরা কোনো পেজ, যে পেজটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি গুগলে র্যাঙ্ক হয়ে গেছে, বা এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের কোন পেজগুলো আসলে সব থেকে বেশি গুগলে র্যাঙ্ক করতেছে। আমি যদি ইনসাইটসে যাই, তাহলে ইনসাইটসে গেলে পারফরমেন্স, আচ্ছা পারফরমেন্সে গট ইট, এখান থেকে আমি যদি যাই ইউআরএল ইন্সপেক্ট ইনসাইটস ওভারভিউ, আচ্ছা এখানে যে কতগুলো পেজ আমাদের অলরেডি ইন্ডেক্স হয়নি আর কতগুলো পেজ গুগল অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে, এগুলো বুঝতে পারতেছি। এবং এইখান থেকে আমাদের যে পেজগুলো মনে হচ্ছে যে না যেগুলো আসলে ট্রাফিক অনেক বেশি, আমাদের সার্চ কনসোলে দেখাচ্ছে যে এই পেজটায় ট্রাফিক অনেক বেশি যাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে, ওই পেজটাকে ধরে আমাদের জাস্ট এখানে ম্যানুয়ালি বসায় বলে দিতে হবে যে এই পেজটাকে ব্লক করে দাও, দেন গুগল এখান থেকে এটা ব্লক করে দেবে। সো এটা হচ্ছে আসলে প্রসেস, যে কিভাবে আমরা একটা পেজ বা আমাদের ওয়েবসাইটে যে পেজটা সাসপিশিয়াস মনে হচ্ছে বা যেটা আসলে ভাইরাস ইনজেক্টেড, আমরা ভাইরাস ফাইলটা রিমুভ করার পরে এখানে এসে আসলে ফাইলটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। তো এটা ছিল হচ্ছে আমাদের আসলে ওভারভিউটা, আমরা কিভাবে একটা ফাইল একটা মানে পেজগুলো আসলে গুগল সার্চ ইন্ডেক্স থেকে সরাইতে পারি আর কি, এবং এটা নেক্সট টাইম আসলে আমরা গুগল আর দেখতে পাবো না। আচ্ছা, তাহলে আমরা পুরো একটা প্রসেস দেখলাম। একটা ওয়ার্ডপ্রেস সাইট ম্যানুয়াল এফেক্টেড হইলে, ম্যানুয়াল এফেক্টেড বলতে বোঝাচ্ছে এরকম যে আপনি পোস্ট করতেছেন না, বাট র্যান্ডমলি অটোমেটিক পোস্ট জেনারেট হচ্ছে, র্যান্ডমলি অটোমেটিক ইউজার ক্রিয়েট হচ্ছে, এবং এট এ টাইম অনেকগুলো হচ্ছে ক্যাসিনো টাইপ পোস্ট, আপনি দেখলেই বুঝবেন যে পোস্টগুলো আনইউজুয়াল। তো এটা হচ্ছে ম্যানুয়াল। তো এই জিনিসগুলো শুরু থেকে কিভাবে আমরা আমাদের ফাইলগুলো চেক করব, আমাদের ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ফাইল কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজি থেকে ওর যে লেটেস্ট ফাইলের সাথে কিভাবে কম্পেয়ার করে আমরা রিপ্লেস করব, দেন হচ্ছে পুরো সাইটটাকে আমরা ওইগুলো রিমুভ করার পর আমরা কিভাবে সার্চ কনসোল থেকে কিভাবে আমাদের এসইও স্প্যাম গুলো রিমুভ করব, পুরো একটা প্রসেস শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখলাম। তো এই হচ্ছে বিষয় যে এভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর রাখতে পারবো।